আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপ্পু তিনি পদত্যাগ করেছেন। বিধি মোতাবেক পদত্যাগ পত্র জমা দিয়ে তিনি বঙ্গভবন ছেড়ে দিয়েছেন বা দিবেন। আজকের এই ভিডিওটা আমি করছি সন্ধ্যার পর শুক্রবারে। যতটুকু আমি খবরে দেখেছি সেটা হলো গুলশানের একটি বাসাতে তিনি থাকবেন এবং এই সময়টিতে রাষ্ট্রীয় প্রোটোকল অনুযায়ী তার যে অবসরকালীন ভাতা এবং তার যে ব্যক্তিগত স্টাফ পিএস এপিএস এগুলো তিনি পাবেন। সরকারি সেবা পরিষেবা পাবেন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। এটি হলো কথায় কথা। অন্যদিকে রাজপথে যারা যারা শাহাবুদ্দিন চুপ্পু তার বিরোধী, তারা রীতিমতো তার বিচার চাচ্ছেন, তার মারাত্মক বিচার চাচ্ছেন। আর এই মুহূর্তে আসলে তার পক্ষে কারা এবং কী কারণে সেটা আমরা এখন পর্যন্ত বুঝতে পারছি না। দেশের বাইরে থেকে যারা ইউটিউবিং করেন বা কন্টেন্ট ক্রিয়েট করেন তারা লিডারশিপ ফ্রি স্টাইলে অনেক কথা বলতে পারেন, তাদের তথ্য বা উপত্যের কোনো ঘাটতি দরকার হয় না। কিন্তু আমরা বাংলাদেশে যারা আছি তারা যে কোনো একটা কথা বলার আগে এখানে আমাদেরকে 10 বার চিন্তা করতে হচ্ছে যে সমসাময়িক পরিবেশ পরিস্থিতির প্রেক্ষাপটে এই কথাগুলো যদি চ্যালেঞ্জের মুখোমুখি পড়ে তাহলে সেক্ষেত্রে আমি কতটা নিজেকে ডিফেন্ড করতে পারবো। 2 নম্বর হলো যে আমরা যারা বাংলাদেশে আছি অর্থাৎ ইউটিউবে বা এই সোশ্যাল মিডিয়াতে বছরখানেক বড় জোর সেইখানে আপনি অপতথ্য দিয়ে ভুল তথ্য দিয়ে মানুষজনকে মাতোয়ারা করতে পারবেন। এমনকি ওয়াজ নসিহত করেও আপনি নট মোর দেন 1 ইয়ার। আমাদের দেশে দেখবেন যে সমস্ত লোকজন ইউটিউবে ফেসবুকে খুব দ্রুত জনপ্রিয়তা অর্জন করেছেন, তারা 1 বছর 1.5 বছর 2 বছরের মাথায় কেউ নেই, নো ওয়ান। কারণ নাম বলে আমি ছোটো করবো না, কিন্তু আপনি চিন্তা করেন যে আমি যখন এটা শুরু করি, এই ফেসবুকিংটা শুরু করি বা ইউটিউবিংটা শুরু করি এটা বহু আগে, তখন খুব ওয়াজ চলতো এবং তখন রোজ টেলিভিশন নামে একটা টেলিভিশন, মানে আইপি টেলিভিশন, যারা আজহারির বক্তব্য বা অন্যান্য ইসলামী ওয়াজগুলো তারা সেখানে আপলোড দিত। একজনের কাছে আমি শুনলাম যে এই টেলিভিশনের এই চ্যানেলটি সেখানে প্রতি মাসে 50 লাখ টাকা ইনকাম করে। আপনি এখন দেখুন তো রোজ টিভি, রোজ টেলিভিশন বা রোজ টিভি এরকম কোনো আছে কিনা। এরপর দেখলাম যে অনেকগুলো মাছের ব্লগ করে, তার গ্রামে রান্নার ব্লগ করে। তারপর আরেকটা মেয়ে আছে ফারজানাজ ড্রয়িং, একবার খুব সিরিয়াসলি সে বাড়ি গাড়ি সিরিয়াসলি করে ফেলেছে। প্রতি মাসে তাদেরও 30 লাখ 40 লাখ টাকা ইনকাম হতো। নেই। এরপরে বিভিন্ন যারা আরও অপতথ্য ছড়ায়, ইল্লু বিল্লু পিল্লু যে সমস্ত লোকজন আছে, তারাও এই ভিউ ব্যবসা করে দে আর্নড হিউজ মানি, বৈধভাবে অবৈধভাবে, এবং তাদের সেই প্ল্যাটফর্মকে ব্যবহার করে তারা দেখা গেল যে বড় শিল্প গ্রুপ, তারপরে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, মানে রীতিমতো ডাকাতি। এরাও ঠিক নেই, 1 বছরের মাথায় মানে তারা একেবারে আউট। এখন এইগুলো যারা আছে তাদের অবস্থা এতটা খারাপ যে এরা যদি, বাংলাদেশ তো প্রশ্নই আসে না, বিদেশের মাটিতে কোনো শহরে গেলে সেখানে ডাইরেক্ট চড় থাপড় কিল ঘুষি লাথি জুতো এগুলো খাওয়া ছাড়া তাদের কোনো অবস্থাতেই কোনো সেফ এক্সিট নেই। মানে পুরো সমাজ রাষ্ট্র তাদেরকে অপাঙ্ক্ত করে ফেলেছে। এর গেল একটা কথা, যারা মানে এই সোশ্যাল প্ল্যাটফর্মকে ব্যবহার করে যারা ঘুষ খেয়েছে, দুর্নীতি করেছে, অনিয়ম করেছে, তারপরে শেষে মানুষের কাছে টাকা নিয়েছে, সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, এই লোকগুলো মানে এরা সবাই বিদেশে বসে কন্টেন্ট ক্রিয়েট করেছে, অনেকটা ইন্টারনেট জালিয়াতির মতো। তারা কিন্তু কেউ সাস্টেন করতে পারেনি। এবং এখন অনেকে মানে আপনি রিসেন্টলি দেখেছেন একজন কন্টেন্ট ক্রিয়েটার, তিনি ভীষণভাবে ইটালিতে লাঞ্ছিত হয়েছেন। এটা অনেকের মনে ভয় ধরিয়ে দিয়েছে বিদেশের মাটিতে যারা থাকেন। অন্যদিকে যারা দেখেন যে খুব সস্তা জনপ্রিয়তা, খুব অল্প 1 বছর 1.5 বছরের মধ্যে মানুষকে উত্তেজিত করেছে, গালাগালি করে উল্টে উল্টে কথাবার্তা বলে, তারাও এখন একেবারে ইউটিউবও দেখা গেল যে আমার একটা কন্টেন্ট, আমি যদি 1 লাখ লোক আমার কন্টেন্ট দেখে, আমি 1.5 লাখ, মানে 1 লাখ লোক আমার যদি কন্টেন্ট দেখে, আমি ধরুন পাই $150, 1 লাখ ভিউতে। হয়রাজ দেখা গেল যে এইরকম লোক তারা যদি 1 লাখ ভিউ হয় তাহলে হয়তো $10 $15 তারা পায়। অর্থাৎ ইউটিউবের যে গ্রেডিংয়ে, সেই গ্রেডিংয়ে কিন্তু তারা অনেক অনেক বা যাকে বলা হয় লো প্রোফাইলে আছে। আর অন্যদিকে দর্শকরা ধীরে ধীরে কমে যাচ্ছে। তো এই কারণে হয় কি যে বাংলাদেশে বসে আমাদেরকে যে কোনো একটা কথা বলার আগে 10 বার চিন্তা করতে হচ্ছে যে আমরা এই দেশে আছি, এই দেশে থাকবো, এবং প্রতিটা মুহূর্তে আমাদের সঙ্গে রাস্তায় হাজার হাজার মানুষের দেখা হচ্ছে এবং তারা রেসপন্ড করছে প্রতিটা মুহূর্তে, ভাই আপনি এটা বললেন কেন, বা এটা ঠিক হয়নি, বা আপনার এই কথাটা ঠিক হয়েছে। তো সেই দিক থেকে আসলে এই যে রাষ্ট্রপতির যে সেফ এক্সিট বা রাষ্ট্রপতির পদত্যাগ, এই বিষয়গুলো নিয়ে আমি বা আমার মতো যারা আছেন তার ইচ্ছে করলে আমরা বলতে পারি না, কোনো অবস্থা আমরা বলতে পারি না যেভাবে বিদেশে বসে বা বাংলাদেশে বসে অনেকে দায়িত্বহীন কথাবার্তা বলেন। আমরা যে কথাগুলো বলতে পারি বা আমি নিজে ব্যক্তিগতভাবে বলি, সেটা হলো এটা হতে পারে বা নাও হতে পারে। এখন জনাব শাহাবুদ্দিন চুপ্পু তিনি পদত্যাগ করেছেন। এর আগে আব্দুল হামিদ সাহেব পদত্যাগ করেছেন, বা তার মানে আওয়ামী লীগের রাষ্ট্রপতি রূপে তার অবসর স্বাভাবিক গতিতেই তার অবসর হয়েছে। এখন সেই অবসরের পর তার যে রাজনৈতিক সমস্যা এটা সীমিত,
তার নির্বাচনী এলাকাতে তার সমস্যা, তার প্রতিদ্বন্দ্বিতার সমস্যা। কিন্তু চুপ্পু সাহেবের বিষয়টা একেবারে ইন্টারন্যাশনাল। মানে বাংলাদেশের ক্ষেত্রে ইন্টারন্যাশনাল, আবার চুপ্পু সাহেবের ক্ষেত্রে ইন্টারন্যাশনাল। যেমন ধরুন, তার সঙ্গে আওয়ামী লীগের একটা সম্পর্ক, এবং তিনি যখন গদিতে বসে আছেন ঠিক সেই সময়টাতে শেখ হাসিনা পলায়ন করলেন। এজন্য তার যে প্রথম ট্যাগ, তিনি শেখ হাসিনা দোসর। ২ নম্বর হলো আওয়ামী লীগের কোনো লোক কিন্তু তাকে ওন করছে না। এর কারণ হলো যে প্রক্রিয়াতে, যে অবস্থাতে তাকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হয়েছিল, নিয়োগ দেওয়া হয়েছিল, এক্ষেত্রে শুধুমাত্র শেখ হাসিনা বলতে পারবেন তিনি কেন তাকে দিয়েছিলেন, কী কারণে দিয়েছিলেন। বাকি আওয়ামী লীগের সব শীর্ষ নেতৃবৃন্দ, মানে তিনি ছিলেন, জনাব চুপ্পু ছিলেন তাদের চক্ষুশূল। ফলে এই যে তার যে বিপদের সময়, এখন সিঙ্গেল একজন আওয়ামী লীগ লোককে পাবে না তার পাশে দাঁড়াতে, দেশে এবং দেশের বাইরে। এটা হলো তার একটা প্রথম প্রবলেম, যে তার কোনো ওনারশিপ নেই। দ্বিতীয়ত হলো যে এই গত 2 বছরে হি ট্রাইড হিজ লেভেল বেস্ট টু কমপ্লাই উইথ এভরিবডি। তিনি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কমপ্লাই করার চেষ্টা করেছেন। তিনি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে কমপ্লাই করেছেন। তারেক রহমান সাহেবের সঙ্গে তিনি কমপ্লাই করার চেষ্টা করেছেন। কিন্তু কেউ তাকে ওন করেনি। কেউ তার সম্মানজনক যে বিদায়টি, সেই সম্মানজনক বিদায়টি নিশ্চিত করেনি। যেমন এটা তো তিনি মনে প্রাণে ধরে নিয়েছিলেন যে এই বিএনপি সরকার ক্ষমতা আসার সঙ্গে সঙ্গেই তিনি চলে যাবেন, বা তাকে বললেই তিনি চলে যাবেন। কিন্তু বিএনপি কৌশলগত কারণে তাকে রেখে দিয়েছে। কিন্তু যখন বিএনপির সন্দেহ হয়েছে, কিংবা বিএনপিতে তার প্রয়োজন ফুরিয়ে গেছে, বা যে কোনো কারণে বিএনপি তাকে নিরাপদ মনে করছে না, সঙ্গে সঙ্গে এত দ্রুততার সঙ্গে তাকে বাদ দিয়ে দেওয়া হলো যে তিনি একটি যে চোখ মুদবেন বা একটা টু শব্দ করবেন, সেই সুযোগটা পর্যন্ত তার হলো না। আচ্ছা, এখন তিনি অফিস হারিয়েছেন, পদ হারিয়েছেন, ক্ষমতা হারিয়েছেন, রাষ্ট্রীয় প্রোটোকল হারিয়েছেন। এখন তার অবস্থা কী হবে? তিনি কি সেফ এক্সিট পাবেন, অর্থাৎ বাংলাদেশ থেকে বিদেশে তিনি চলে যেতে পারবেন? তারেক রহমান সাহেব বা বিএনপি সরকারকে তাকে সেই সুযোগটা দিবে? নাকি বাংলাদেশে একজন রাষ্ট্রপতি যেভাবে হুসেইন মোহাম্মদ এরশাদকে বিএনপি বিচার করেছিল, বিএনপি কিন্তু মানে একটা দারুণ মানে ইতিহাস আছে। মানে বিএনপি সবসময় এটাতে রাষ্ট্রপতিদেরকে বিচার করার নিদারুণ তার ইতিহাস আছে। যেমন জিয়া রহমান সাহেব ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে তিনি খন্দকার মোশতাককে তিনি বিচার করেছিলেন। তারপরে বেগম জিয়া ক্ষমতা আসার পরে এরশাদ সাহেবকে বিচার করেছিলেন। তো এই যে দুজন রাষ্ট্রপতি, এবং তাদের এরপরে তাদের নিজস্ব রাষ্ট্রপতি বীর চৌধুরীর জীবনকে তারা একেবারে হারামে খারাম করে দিয়েছিলেন। তো এই যে তাদের নিজেদের যারা লোকজন রয়েছেন, তারপরে ইয়াজউদ্দিন সাহেবের জমানাতে যখন 1/11 হয়ে গেল, তারা ইয়াজউদ্দিন সাহেবকেও আর কখনো ওন করেননি। তো সেদিক থেকে এরশাদ সাহেবের বিচার করা, খন্দকার মোশতাককে বিচার করা, বীর চৌধুরীকে বিচার করা, এই জিনিসগুলো অর্থাৎ সরাসরি তারা ছোটোখাটো কোনো রুই কাতলা ধরেননি, একেবারে ডাইরেক্ট নীল তিমি। অর্থাৎ বাংলাদেশের প্রেক্ষাপটে রাষ্ট্রপতিদেরকে জেলে নেওয়া, জেলের মধ্যে সেখানে পায়খানা পেশাব যেন ঠিকমতো করতে না পারে, জন্য সেখানে সিসি ক্যামেরা বসিয়ে দেওয়া। এরপরে রাষ্ট্রপতি তার 70-80 বছর বয়সে সে যেন রেল লাইন দিয়ে জোরে জোরে দৌড়াতে পারে। তারপরে শেষে রাষ্ট্রপতি বাসায় বসে আছে, তার ঘরের মধ্যে আগুন ধরিয়ে দেওয়া যেতে পারে। তারপরে কার্পেটে আগুন ধরিয়ে দেওয়া গেল, এবং হাফ প্যান্ট পরে রাষ্ট্রপতি সে সাংবাদিকদেরকে ডাকছে। এই বিশ্বদের এই ঘটনাগুলো আমরা বাড়িধারা বাসায় দেখেছি, এই ঘটনাগুলো। তো সেক্ষেত্রে জনাব চুপ্পু সাহেবের বিরুদ্ধে যদি বিএনপি অ্যাকশন নেয়, তাকে যদি অ্যারেস্ট করে, তাকে যদি বিচার করে, এটা আশ্চর্য হওয়ার কিছু নাই। এর কারণ হলো এই কাজগুলো তারা ইতিপূর্বে করেছেন। তো সেদিক থেকে চুপ্পু সাহেবের বিরুদ্ধে তার তো শত্রুর অভাব নাই। তার প্রথম শত্রু হলো জামাত এবং এনসিপি, এবং এটার অর্থনৈতিক কারণ আছে, সামাজিক কারণ আছে। প্রথম কারণটা হলো যে জামাতের সাথে এস আলমের একটা দাকুমা সম্পর্ক, আর তিনি এস আলমের অত্যন্ত ঘনিষ্ঠজন ব্যক্তি ছিলেন, এটা সবাই বলা বলি করেন। আর এস আলম এখানে মানে বিএনপি সরকারের অনেকের উপর প্রভাব বিস্তার করে, এটা জামাতের মানে একেবারে চক্ষুশূল। জনাব চুপ্পু ইসলামী ব্যাংকের দায়িত্ব পালন করেছেন, কাজে ওই সময়টাতে তার ভুলভ্রান্তি হতে পারে, তার কোনো কাজে ত্রুটি থাকতে পারে। এই জন্য জামাত সবসময়ই এই ইসলামী ব্যাংক এবং এস আলম রিলেশনের কারণে জনাব চুপ্পুকে রীতিমতো দৌড়ের উপর রাখবে। আর এই যে তাকে ওন করা বা তাকে প্রোটেক্ট করতে গিয়ে যে ঝামেলাটা বিএনপির হবে, সেই ঝামেলা নেওয়ার মতো অবস্থা এখন বিএনপির নাই। ফলে তাকে যদি আইনের হাতে তুলে দেওয়া হয়, বিচারের হাতে তুলে দেওয়া হয়, এবং তার বিনিময়ে যদি আপাত দৃষ্টিতে জামাতের বা এনসিপির যে মুখ এগুলো বন্ধ করা যায়, তাহলে বিএনপি যে কাজ করবে না সে কথা কিন্তু বলা যাচ্ছে না। ফলে কী হলো, এই জুলাই মাসে যারা শাহাবুদ্দিন চুপ্পুর বিদায়, এবং অনেকটা নাটকীয়ভাবে, অনেকটা অ্যাডভান্সারাস ওয়েতে যেভাবে তিনি ক্ষমতা হারালেন, যেভাবে তিনি পদপদবি হারালেন, ফলে তার যে পরবর্তী কোর্স অফ অ্যাকশন, সেই কোর্স অফ অ্যাকশনে সেফ এক্সিটের বিষয়টি 1%ও আশা করা যায় না। আর তিনি আব্দুল হামিদের মতো অন্যান্য লোকের মতো নিরাপদে থাকবেন তাও বলা যাচ্ছে না।
আবার তার বিরুদ্ধে যদি আইনি ব্যবস্থা হয়, তাহলে আইনি ব্যবস্থা হলেও বাংলাদেশের রাজনীতিতে